প্রিয় বিএ থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের পলিটিক্যাল সায়েন্সে। তোমরা অনেকে রিকোয়েস্ট করেছো যে স্যার আমাদের গুরুত্বপূর্ণ কিছু এসিকিউর যদি প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করেন তাহলে খুবই উপকৃত হই। তো আজকের এই ভিডিওটি তোমাদের জন্য, যারা পলিটিক্যাল সায়েন্স রয়েছে জেনারেল পেপার, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকের এই ভিডিওতে তোমরা শুধুমাত্র ইয়ার নয়, ইয়ারের বাইরেও কিছু প্রশ্ন তোমরা পাবে যেগুলো খুবই আসার মতো, এবং ইয়ারেরও তোমরা এখান থেকে সলভ পাবে। তোমাদের 19, 20 এবং 21 তোমরা প্রশ্নপত্র যদি সাথে থাকে, তোমরা এই প্রশ্নগুলো দেখো, তোমরা অনায়াসে সেই প্রশ্নগুলো তোমাদের সামনে রাখবে। এটা ভিডিওটা 2 থেকে 3 বার যদি দেখে নাও, দেখবে অনায়াসে তুমি ইয়ারের প্রশ্নগুলো সলভ করতে পারছো, এবং এক্সট্রাও কিছু প্রশ্ন তোমাদের কিন্তু থাকছে। আমি কিন্তু ইতিহাসেরও তোমাদের দিয়েছিলাম, ইতিহাসেরও তোমাদের চ্যাপ্টার ওয়াইজ তোমাদের গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্নগুলো তুলে দিয়েছিলাম। আশা করি তোমরা সেগুলো দেখেছো এবং বড় প্রশ্নের উত্তর দিয়েছি। তো যারা পিডিএফ নোটস কিনেছো তাদের তো রেডি আছি, এবং অনেকের জন্য পিডিএফের জন্য রিকোয়েস্ট করেছো, তো আমি যতটা পেরেছি দিয়েছি। তো এই ভিডিওতে তোমরা শুনে নাও, ঠিক আছে? তো তোমাদের ফোর্থ সেমিস্টার থেকে কিন্তু পলিটিক্যাল সায়েন্সের, ইতিহাসের এবং এডুকেশনের জেনারেল কোর্সের ক্লাস শুরু হবে। তোমাদের 160 থেকে 170 টাকার বিনিময়ে তোমরা কিন্তু মান্থলি রেমুনারেশন দিয়ে ক্লাস করতে পারবে। তোমরা অন্যান্য জায়গায় দেখে নেবে, সেখানে থেকে কিন্তু অনেক প্রাইস কমে তোমাদের কিন্তু পড়ানো হয়, এবং তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের লাইন ধরে ধরে আলোচনা করা হয়, এবং নোটস ঠিকঠাক প্রপার দেওয়া হয়। ঠিক আছে? তোমরা যদি ক্লাস করতে চাও তাহলে অবশ্যই তোমরা যোগাযোগ করে রাখতে পারো, ঠিক আছে? তো শুরু করছি। ভারতীয় সংবিধানের খসড়া কমিটির সভাপতি কে ছিলেন? ভারতের সংবিধানের খসড়া কমিটির সভাপতি ছিলেন ডক্টর ভীমরাও আম্বেদকর। মৌলিক অধিকার বলতে কী বোঝো দেখে নাও। মৌলিক অধিকার বলতে বোঝায় নাগরিকের সেই সমস্ত অধিকার ও সুযোগ সুবিধা যেগুলি সুস্থ জীবনযাপনের এবং ব্যক্তিত্বের পূর্ণ বিকাশের জন্য একান্ত প্রয়োজন, যেমন স্বাধীনতার অধিকার, সাম্যের অধিকার। ভারতীয় সংবিধানে উল্লেখিত দুটি নির্দেশমূলক নীতির উল্লেখ করো। রাষ্ট্র অনধিক 14 বছরের বালক বালিকাদের জন্য অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করেন। নারী ও পুরুষ সমানভাবে পর্যাপ্ত জীবিকা অর্জনের অধিকার ভোগ করবে। ভারতীয় যুক্তরাষ্ট্রে কতগুলি অঙ্গরাজ্য আছে? ভারতীয় যুক্তরাষ্ট্রে বর্তমানে 28টি অঙ্গরাজ্য আছে। বর্তমানে কেন্দ্রীয় তালিকাভুক্ত বিষয়ের সংখ্যা কটি? 97টি। ভারতের সংবিধানে কোন কোন ধারায় জরুরি অবস্থার কথা বলা হয়েছে? 352 নং ধারায়, 356 নং ধারায়, 360 নং ধারায়। লোকসভা ও রাজ্যসভার যৌথ অধিবেশনকে আহ্বান করেন স্পিকার বা অধ্যক্ষ। হাইকোর্টের বিচারপতিদের কার্যকালের মেয়াদ কত? 62 বছর বয়স। ভারতীয় সংবিধান সংশোধনের কতগুলি পদ্ধতি আছে? 3টি পদ্ধতি রয়েছে। রাজ্যপালের একটি শাসন বিভাগীয় ক্ষমতার উল্লেখ করো। রাজ্যপাল রাজ্যের মুখ্যমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর পরামর্শক্রমে অন্যান্য মন্ত্রীদের নিয়োগ করেন। রাজ্যের আইনসভার দুটি কক্ষের নাম লেখো। দুটি কক্ষ হলো বিধানসভা এবং বিধান পরিষদ। ভারতের দুটি আঞ্চলিক দলের নাম লেখো। টিএমসি, বিএসপি, বহুজন সমাজ পার্টি। স্বাধীন ভারতের একটি আদিবাসী আন্দোলনের নাম লেখো। 1960 খ্রিস্টাব্দের নকশাল বাড়ি আন্দোলন। ভারতের জাত ব্যবস্থা টিকে থাকার একটি কারণ উল্লেখ করো। ভারতের জাত ব্যবস্থা টিকে থাকার একটি কারণ হলো সরকারি নীতি ও সিদ্ধান্ত। ভারতের যে কোনো দুটি নির্বাচনী সংস্কারের উল্লেখ করো। কোনো প্রার্থীর বিরুদ্ধে আদালত অপরাধের বিষয়ে অভিযোগ গঠন করলে সেই প্রার্থীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা যাবে না। প্রার্থীদের তাদের মালিকানাধীন সম্পদের সত্য ও সঠিক বিবরণ প্রদান করতে হবে। ভারতের সংবিধান রচনাকারী সংস্থাটির নাম কি? ভারতের গণপরিষদ। ভারতীয় সংবিধানে বর্ণিত যুগ্ম তালিকার অন্তর্ভুক্ত দুটি বিষয়ের উল্লেখ করো। শিক্ষা ব্যবস্থা এবং বিদ্যুৎ ব্যবস্থা। কত সালে প্রস্তাবনাতে সমাজতন্ত্র শব্দটি সংযোজিত হয়? 1976 সালে প্রস্তাবনাতে সমাজতন্ত্র শব্দটি সংযোজিত হয়। ভারতীয় সংবিধানে উল্লেখিত একটি মৌলিক কর্তব্যের উল্লেখ করো। ভারতীয় সংবিধানে উল্লেখিত একটি মৌলিক কর্তব্য হলো ভারতের সার্বভৌমত্ব, ঐক্য ও সংহতি রক্ষা করা। ভারতীয় সংসদের উভয় কক্ষের সদস্যদের দ্বারা নির্বাচনের মাধ্যমে ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচিত হন। ভারতের পার্লামেন্টের একটি কমিটি হলো সরকারি গাণিতিক কমিটি। স্বেচ্ছাধীন ক্ষমতা কে ভোগ করেন? ভারতের কোনো অঙ্গরাজ্যের রাজ্যপাল স্বেচ্ছাধীন ক্ষমতা ভোগ করেন। ভারতীয় সংবিধান সংশোধন সংক্রান্ত ধারাটাই লেখো। 368 নং ধারা। অর্থ কমিশনের একটি কাজ উল্লেখ করো। অর্থ কমিশনের একটি উল্লেখযোগ্য কাজ হলো কেন্দ্র রাজ্যের মধ্যে আদায়কৃত করের পরিমাণ বিষয়ে রাষ্ট্রপতিকে পরামর্শ দান করা। সংসদের যৌথ অধিবেশনে কে সভাপতিত্ব করে? সংসদের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন
লোকসভার স্পিকার বা অধ্যক্ষ। গ্রাম পঞ্চায়েতের একটি কাজ উল্লেখ করো। গ্রাম পঞ্চায়েতের একটি উল্লেখযোগ্য কাজ হলো গ্রামে পানীয় জল সরবরাহের ব্যবস্থা করা। ভারতের দল ব্যবস্থার একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো ভারতের দল ব্যবস্থার বৈশিষ্ট্য ভারতে বহুদলীয় ব্যবস্থার অস্তিত্ব রয়েছে। জেলা পরিষদের গঠন উল্লেখ করো। পঞ্চায়েত সমিতির সভাপতি, নির্বাচিত সদস্য এবং জেলার লোকসভা ও বিধানসভার সদস্য নিয়ে জেলা পরিষদ গঠিত। ভারতের নারী আন্দোলনের একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। ভারতের নারীদের অধিকার প্রতিষ্ঠা করা। ভারতের যে কোনো একটি জাতীয় দলের নাম লেখো। বিজেপি। 2019-এর কোশ্চেন পেপারের সলিউশন তোমরা দেখে নাও। কত সালে প্রস্তাবনাতে ধর্ম নিরপেক্ষ শব্দটি সংযুক্ত হয়? ঠিক আছে। কে ভারতকে আধা যুক্তরাষ্ট্র বলেছেন? ভারতের রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতির নাম কি? দেখে নাও প্রশ্নের উত্তরগুলো। রাজ্যসভা সভাপতি কে? লোকসভা স্পিকার কিভাবে নির্বাচিত হন? ভারতীয় সংবিধানের 226 নং ধারাটি লেখো। ভারতীয় সংবিধান সংশোধন সংক্রান্ত আইন ধারাটি লেখো। রাজ্যপালের একটি স্বেচ্ছাধীন ক্ষমতা লেখো। পিআইএল এর পুরো কথাটি কি? বাংলায় এটিকে জনস্বার্থ মামলা বলা হয়। 73তম সংবিধান সংশোধনীর একটি বৈশিষ্ট্য লেখো। 73তম সংশোধনীর মাধ্যমে গ্রাম সভাকে স্থানীয় স্বায়ত্তশাসনের মূল ভিত্তি হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। পঞ্চায়েত সমিতির যে কোনো একটি কাজ উল্লেখ করো। গ্রামীণ রাস্তাঘাট নির্মাণ ও রক্ষণাবেক্ষণ। নির্বাচন কমিশনের সদস্যদের অপসারণের পদ্ধতিটি লেখো। ঠিক আছে, উত্তরটি দেখে নাও। ভারতের আঞ্চলিকতাবাদের উত্থানের একটি কারণ উল্লেখ করো। কারণটি দেখে নাও। চিপকো আন্দোলনের সূত্রপাত কবে হয়? 1973 খ্রিস্টাব্দে। আঞ্চলিক দলের উদ্ভবের একটি কারণ লেখো। অনেক মানুষ মনে করেন কেন্দ্রীয় সরকার তাদের অঞ্চলের প্রয়োজনীয়তা ও সমস্যাগুলো উপেক্ষা করে। এই অসন্তোষ থেকে আঞ্চলিক দলের উত্থান ঘটে। ঠিক আছে, তো দেখে নিলে 2019-এর প্রশ্নপত্রের সম্পূর্ণ সলিউশন এবং তোমাদের 30টি যে প্রশ্ন এক্সট্রা দেওয়া রয়েছে সেই প্রশ্নগুলো তোমরা দেখলে তোমাদের 19 এবং 21 তোমাদের কিন্তু কভার হয়ে যাবে। তো ইয়ার কভার হলো এবং তোমাদের ইয়ারের বাইরেও কিছু প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে, সেগুলো নিয়ে আলোচনা করলো। এই প্রশ্নগুলো ভালো করে তোমরা দেখে নাও। তোমরা অনেক অনেক পরীক্ষার প্রশ্নপত্রে গিয়ে কিন্তু কমন পাবে। ঠিক আছে, এবং উপকৃত হবে। তো যারা তোমরা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রেখে দিও এবং ভিডিওটি প্রচুর পরিমাণে বন্ধুদের মধ্যে শেয়ার করো। এবং কিছু কিছু রয়েছে সংস্থা আমি দেখছি তোমাদের কিন্তু খুবই লো কোয়ালিটির নোটস তোমাদের প্রোভাইড করা হচ্ছে বাজার চলতি বইগুলো নিয়ে। সেগুলো একদম হুবাহু কপি পেস্ট করে, না কোনো সেখানে চেঞ্জেস হয়, না কোনো বৃত্তান্ত রয়েছে, সেখানে কোনো চেঞ্জেস নেই। সেইগুলো নিয়ে তোমাদের কাছ থেকে অনেক প্রচুর টাকা করা হচ্ছে। আদৌ তারা পড়ান না। ঠিক আছে, তোমরা খোঁজখবর নিলে জানতে পারবে। সেগুলো নিচ্ছে অনেক ছাত্রছাত্রী বলছে স্যার প্রচুর প্রাইস হয়ে যাচ্ছে, প্রশ্ন সেরকম কমন না, প্রচুর প্রশ্ন দেওয়া হচ্ছে, 30টি 40টি প্রশ্ন হয়ে যাচ্ছে। ঠিক আছে, অনেক প্রশ্ন ইন্টারনালে পরীক্ষা দিয়েছি, এক্সটার্নালে দিয়েছি, সেরকম কমন আসেনি। তো এগুলো তোমরা বিচার বিশ্লেষণ করবে যেখানে যেসব স্যারেরা দেখবেন পড়ান। ঠিক আছে, যেখানে কোচিং সেন্টার রয়েছে, পড়ানো হয়, সেই সব জায়গায় তোমরা যোগাযোগ করবে। তাহলে তোমরা কি জানবে, তোমরা সেখান থেকে ঠিকঠাক জিনিসটা পাবে। ঠিক আছে, এবং যেখানে দেখবে তোমাদের কম রেগুলারিসের মধ্যে তোমরা বেস্ট কোয়ালিটির জিনিসগুলো পারছো, পড়াশোনার মেটেরিয়াল পারছো, সেখানে তোমরা ফোকাস করবে। সেক্ষেত্রে কি হয়, তোমাদের কিন্তু সেরকম পয়সা খরচাও বেশি হবে না এবং তোমরা যারা একটু সমস্যায় রয়েছো, যারা খুব কষ্ট করে পড়াশোনাটা গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করার জন্য চেষ্টা করছো, তারাও পারবে। ঠিক আছে, তবে অনেকে তোমরা রিকোয়েস্ট করো যে স্যার ফ্রিতে পিডিএফগুলো দিন। কিছু কিছু আমি দেওয়ার চেষ্টা করি, সম্পূর্ণ যদি দিয়ে দিই আমি দিয়ে দিতে পারি, কিন্তু কিছু অসাধু যারা রয়েছে তারা এইগুলোই কাজে লাগায়, এইগুলো নিয়েই তারা সেগুলোকেই তোমাদের সামনে হয়তো যারা দেখেনি আমার চ্যানেল তাদেরকেই বিক্রি করে দিয়ে। তো সেই ক্ষেত্রে একটু তোমরা ধৈর্য ধরবে, তোমরা যোগাযোগ করবে, আমি ব্যবস্থা ঠিক করে দেবো। অসুবিধার কিছু নেই, যাদের সমস্যা রয়েছে আমি ঠিক ব্যবস্থা আমি করব। আর আমি করার চেষ্টা করি তোমাদের, যাতে তোমরা ভালোভাবে গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করতে পারো। আজকের মতো এটুকুই, দেখা হবে পরবর্তী ভিডিও ক্লাসে। তোমাদের কাছে খালি একটা রিকোয়েস্ট করব, তোমরা পিবি স্টাডি ক্লাসকে ভরসা যেরকম করেছো ভবিষ্যতেও ভরসা করো। অবশ্যই তোমাদের সাথে পিবি স্টাডি ক্লাস থাকবে। তো আজকের মতো এইটুকুই।